আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হল ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো, একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। ইরান বহু বছর ধরে এক অদ্ভুত সমীকরণে খেলছে। বাইরে থেকে দুর্বল মনে হলেও ভেতরে কই মাছের প্রাণ। সরাসরি যুদ্ধে নামা নয়, বরং গা ঢাকা দেয়া, আড়ি পাতা আর সময়কে নিজের পক্ষে আনা, এই হলো তাদের ছায়া কূটনীতি। এটা আকাশ কুসুম নয়, বাস্তব, হিসেবে আর ভয়ঙ্করভাবে কার্যকর। মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্রের রেখা টানা হচ্ছে, তখন অনেকেই ভাবছেন শক্তিবাণী দৃশ্যমান আগুন, কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। ইরান আর ইসরায়েলের উত্তেজনা জুন 2025-এ সরাসরি সংঘর্ষে পৌঁছালেও ইরানের আসল শক্তি আকাশে নয়, আড়ালে। 2024 সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বলেছিলেন, ইরান খোলা যুদ্ধে নয়, কাজ করে প্রক্সি, অস্বীকার আর নেটওয়ার্কে। মানে অরণ্যে রোদন না করে চুপচাপ কাজ। কোথাও নিজের সামনে আসে না, কিন্তু প্রভাব ফেলে অক্ষরে অক্ষরে। ফলে শত্রু বুঝে ওঠার আগেই টনক নড়ে। ইরান জানে পশ্চিমা ভাবনায় শক্তি মানেই দৃশ্যমান, তাই তারা উল্টো পথে হাঁটে। গল্প, বয়ান, বিশ্লেষণ সবকিছুকে অস্ত্র বানায়। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কে বয়ান ঢোকানো, মিডিয়ায় স্বাভাবিকীকরণ, এগুলো জিলাপির প্যাঁচ। এখানে লক্ষ্য কাউকে বোঝানো নয়, বরং পরিস্থিতিকে স্বাভাবিক বানানো। ফলে বিরোধিতা পদ্মপাতায় জল হয়ে যায়। প্রক্সি ইকোসিস্টেম, উপস্থিতি ছাড়াই ক্ষমতা। ইরানের অন্যতম শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া, ইয়েমেনে হুথি, এরা সবাই টিকে থাকার জন্য তেহরানের ওপর নির্ভরশীল এক ব্যবস্থা। এখানে ইরান হাল ধরা থাকলেও সামনে থাকে না, আঘাত আসে কিন্তু স্বাক্ষর থাকে না, একেবারে ডুমুরের ভুল।
2023-এর পর থেকে ইরাক সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ওপর বহু হামলা হয়েছে। তেহরান বলেছে, আমরা নিয়ন্ত্রণ করি না। এই অস্বীকারই তাদের শক্তি। অহিনকুল সম্পর্কের মাঝে তারা এমনভাবে খেলেছে যে প্রতিশোধ নিলেও প্রমাণ মেলে না। ইরান সংকটকে সমস্যা ভাবে না, তাই তাড়াহুড়ো নেই, সময় তাদের বন্ধু। অন্যরা ক্লান্ত হলেই ইরান থাকে। এটাই খামেনির দেশের বৈশিষ্ট্য। যুদ্ধের উত্তাপে সবাই অগ্নিশর্মা, আর ইরান মাথা ঠান্ডায় হিসেব কষে। জুন 2025-এ ইসরায়েলের হামলায় ইরানের কিছু সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ডিফেন্স, ক্ষেপণাস্ত্র অবকাঠামো। সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের স্থলপথে চাপ। কাগজে কলমে মনে হতে পারে অক্ষ দুর্বল, কিন্তু ইরান গদাই লস্করি চাল চালে না, তারা দিক বদলায়। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহাবস্থান, সৌদি ইরান সম্পর্ক, আমিরাতের অর্থনৈতিক যোগাযোগ সবই বাস্তববাদ। পূর্বমুখী কূটনীতিতে রাশিয়া চীনের সঙ্গে সমীকরণ বাড়ছে। এতে ছায়া কৌশলের জন্য রাজনৈতিক ঢাল মেলে। চাপ বাড়লেও কাজ চলে, হালে পানি পাওয়া যায়। এই ছায়াযুদ্ধের খরচ কম নয়, দীর্ঘ তুষের আগুন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসও অসন্তোষ। তবুও ইরান জানে খোলা কূটনীতিতে তাদের লাভ কম, তাই তারা চেয়ার না পেলে চেয়ার সাজায়, হাতে হাড়ি না ভেঙে আড়ালে কাজ করে। এই অঞ্চলে যেখানে দৃশ্যমান যুদ্ধ চলছে, সেখানে অদৃশ্য থাকাই বড় অস্ত্র। ইরান সবসময় সামনে আসে না, প্রয়োজনও পড়ে না। ক্লান্ত মধ্যপ্রাচ্যে দৃশ্যমান আগুনের ভিড়ে অদৃশ্য প্রভাবই তাদের স্থায়ী সুবিধা, যতদিন সময় তাদের পক্ষে থাকে। ঝড়ের কেন্দ্রে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরব। ঘটনাগুলো এমন যা কূটনীতির মঞ্চে নতুন স্রোত বইয়ে দিচ্ছে। একের পর এক সিদ্ধান্ত বদলে দিচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ইসরায়েলের জন্য এটি বড় ধাক্কা, কিভাবে তুরস্ক আবারও যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে ফিরতে চাইছে, আর ট্রাম্প কি বার্তা দিলেন পুরো মধ্যপ্রাচ্যকে। এক ভয়াবহ শিরোনাম ছড়িয়ে পড়ে, ইসরায়েলের জন্য বড় ধাক্কা, ট্রাম্প আরেক প্রতিদ্বন্দ্বীকে F-35 বিক্রি করছেন। এই খবর শুধু ইসরায়েলে নয়, পুরো অঞ্চলে উত্তেজনা তৈরি করে। কারণ এতদিন ধরে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে F-35 স্টেলথ জেট চালায়। কিন্তু হঠাৎই পরিবর্তন। ট্রাম্প সৌদি আরবকে F-35 দেওয়ার অনুমোদন দেন, আর এখন আরেক বড় প্রতিদ্বন্দ্বী তুরস্ক এর দিকে সেই দরজা আবার খুলে দিচ্ছেন। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা ঘটনাগুলো একটু খেয়াল করুন। যুক্তরাষ্ট্রের দূত ঘোষণা করেন তুরস্কের সঙ্গে F-35 কেনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের রাষ্ট্রপতিদের ইতিবাচক সম্পর্ক নতুন পরিবেশ তৈরি করেছে। এই আলোচনা প্রায় এক দশকে সবচেয়ে ফলপ্রসূ। এটা কোনো সাধারণ মন্তব্য নয়, এটা নির্দেশ করে তুরস্ক আবারও F-35 পেতে পারে। কিন্তু সমস্যা হলো, তুরস্ক রাশিয়ার S-400 সিস্টেম কিনেছিল, সেই জন্যই তাকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি F-35 চাই তাহলে S-400 রাখতে পারবে না। এখন প্রশ্ন, তুরস্ক কি সত্যিই রাশিয়ার সেই আধুনিক S-400 সিস্টেম ছাড়তে যাচ্ছে? অনেক রিপোর্ট বলছে 4টি S-400 ব্যাটারি কেনা হলেও তুরস্ক সেগুলো কখনো চালু করেনি। রাডার, ক্ষেপণাস্ত্র সবই গুদামে পড়ে আছে। এটা কি F-35 পাওয়ার জন্য কৌশলগত প্রস্তুতি? সৌদি আরবকেও F-35 ইসরায়েলে অস্বস্তি আরও বাড়ল। আরেকটি বড় বিষয়, ট্রাম্প গত নভেম্বরেই সৌদি আরবকে F-35 বিক্রির অনুমোদন দেন। সৌদি আরব যে দেশকে ইসরায়েল সবসময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ট্রাম্প বলেছিলেন, সৌদিরা কোনো নিচুমানের বিমান নয়, পুরো শক্তিশালী সংস্করণই পাবে। ইসরায়েলের আপত্তির বিষয়ে তিনি বলেছিলেন, এতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নষ্ট হবে না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। মধ্যপ্রাচ্যে এখন এক নয়, দুই প্রতিদ্বন্দ্বী F-35 পেতে চলেছে। ইসরায়েলের মাথা ব্যথা এখানেই। যুক্তরাষ্ট্রের দূত আরও বলেন, আশা করছি আগামী কয়েক মাসে বড় অগ্রগতি হবে। এমন সমাধান আসবে যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নিরাপত্তার স্বার্থ পূরণ করবে। এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু সামরিক কেনাবেচা নয়, এটা ভূ রাজনীতির গভীর খেলা। তুরস্ক নাটো সদস্য, কিন্তু রাশিয়ার অস্ত্র কিনেছিল। এখন সেই ভুল সংশোধন করে নতুনভাবে যুক্তরাষ্ট্রের দিকে ফিরছে। তুরস্কের এই দোলাচলই মধ্যপ্রাচ্যের কৌশলগত ছবিকে বদলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কি ক্ষতিগ্রস্ত হবে? ইসরায়েল এতদিন ছিল একমাত্র F-35 ব্যবহারকারী। এটাই তার সবচেয়ে বড় শক্তি। এটাই তাকে অঞ্চলে প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু এক সৌদি আরব F-35 পাচ্ছে, তুরস্ক আলোচনায়, আর ভবিষ্যতে আরও দেশ চাইতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে এটা তার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য গুরুতর প্রশ্ন।